গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, বলছেন টুকু। মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, দল বা ব্যক্তির সঙ্গে নয়, বলছেন কাদের। জানাবো সময় চেয়ে দুদকে বেনজিরের আবেদন। এবং সর্বশেষ জানাবো কেন মোদি ঘুরে দাঁড়াবেন এবং পশ্চিমবঙ্গে বিজেপি কেন ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, বলছেন টুকু। যুবদলের সদ্য কারামুক্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জেল জুলুমের পরোয়া আমরা করি না। একটি অনির্বাচিত অবৈধ সরকার দেশের মানুষকে জেলে রেখে অত্যাচার করে ক্ষমতাকে চিরস্থায়ী করার চক্রান্ত করছে। সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্ব ও দলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই। যতদিন পর্যন্ত গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া মুক্তি না পাবে ততদিন আমরা রাজপথ ছাড়ব না। টুকু বলেন, আজকে ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি। দেশনেত্রীকে দীর্ঘদিন কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করা হয়েছে। দেশের জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বাক স্বাধীনতা। জাতিকে এসব থেকে উদ্ধার করতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করব ইনশাল্লাহ। মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের 18তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর বিজয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি 18তম লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএর নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। প্রধানমন্ত্রী বলেন, আপনার দৃঢ় বিজয়, আপনার নেতৃত্ব, অঙ্গীকার এবং দেশের জন্য অবিচল আত্মস্বর্গের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিরল তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদির এই নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে। মোদির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম। বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, দল বা ব্যক্তির সঙ্গে নয়, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নয়। বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ভারতের নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের জনগণের রায় নিয়ে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। ভারতের জনগণ, ভোটাররা যাকে ভোট দেবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকার চলতে থাকবে। কে এলো কে গেল এটা আমাদের বিষয় না। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে কাদের বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে, সেই আইন অনুযায়ী ডক্টর ইউনূস বিচার পাবেন। আইনের কোনো ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যে প্রাপ্য সুষ্ঠু বিচার হবে। তাকে কোনোভাবে অপমান করার দুর্ভিসন্ধি আমাদের নেই। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনো হতাহতের খবর পায়নি। নির্বাচনের মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়া শেষ। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলাগুলো নির্বাচন 9 তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটারের উপস্থিতি 34% বেশি। সময় চেয়ে দুদকে বেনজিরের আবেদন। জিজ্ঞাসাবাদ এড়াতে বৃহস্পতিবার দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন তিনি। বুধবার দুদক কমিশনার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 6 জুন দুদকে আসছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে তার আইনজীবী দুদকে আবেদন করেছেন। এর আগে মঙ্গলবার দুদক কমিশনার জহুরুল হক জানান,
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী 6 জুন যদি দুদকে হাজির না হন তাহলে দুর্নীতি দমন কমিশন ধরে নেবে তার কোনো বক্তব্য নেই। তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে। গত 23 মে বেনজির আহমেদ সম্পত্তির 83টি দলিল জব্দের ও 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরপর 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক, রাজধানীর গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকানাধীন 23টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেন আদালত। উল্লেখ্য, বেনজিরের বিশাল বিত্ত বৈভব নিয়ে গত 31 মার্চ ও 3 এপ্রিল প্রতিবেদন প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এতে সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাভানা ইকো রিসোর্ট নামে প্রায় 1400 বিঘা জমিতে একটি রিসোর্ট গড়ে তুলেছে বেনজির পরিবার। এছাড়া ঢাকা ও পূর্বাঞ্চলের সাবেক এই আইজিপির একাধিক ফ্ল্যাট ও বাড়ি আছে। তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় আছে অন্তত 6টি কোম্পানি। 5টি প্রতিষ্ঠানে বেনজির বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। কেন মোদি ঘুরে দাঁড়াবেন এবং পশ্চিমবঙ্গে বিজেপি কেন ব্যর্থ? মঙ্গলবার ভারতে এক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব ক্ষেত্রে যেমন হয় তেমনই এই ক্ষেত্রেও গেল রব উঠেছে। প্রশ্ন উঠেছে, বিজেপি কি শরিকদের নিয়ে চলতে পারবে বা নরেন্দ্র মোদি কি সরতে বাধ্য হবেন দলের ভেতরে এবং বাইরের চাপে? আমার বিবেচনায় এসবের স্পষ্ট উত্তর হলো না, কোনোটাই হবে না। বরং বিজেপি ফের শক্তি সঞ্চয় করে ভবিষ্যতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং অচিরেই হয়তো দেখা যাবে যে তারা রাজ্য স্তরে বিধানসভা নির্বাচন জিততে শুরু করেছে। এর 5টি কারণ ব্যাখ্যা করছি। প্রথমত, গতকাল বিজেপি একটা ধাক্কা খেয়েছে। ভারতের বড় অংশের মানুষ বিজেপির বিরুদ্ধে তাদের মতামত পরিষ্কার করেছে। অনেকে এই মতামতকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে মতামত বলে মনে করছেন। আমি মনে করি এটা ভ্রান্ত ধারণা। সামাজিক এবং সাংস্কৃতিক স্তরে হিন্দুত্ববাদ ভারতের গভীরে প্রথিত হয়েছে, যা শিকড় থেকে ওপরাতে বহু দশক লাগবে। এর প্রধান উদাহরণ হলো শুধু বিজেপি নয়, সব দলই রাজ্য এবং জাতীয় নির্বাচনে উত্তরোত্তর কম সংখ্যক মুসলমান প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। মন্দিরের রাজনীতির সব দল, এমনকি মুসলমান প্রধান দলগুলো মেনে নিয়েছে। গত 10 বছরে ভারতীয় রাজনীতিতে সমাজ এবং সংস্কৃতির চরিত্রগত পরিবর্তন হয়েছে। এই নির্বাচনের ফলে সেই চরিত্রের ফের পরিবর্তন হলো এমন ভাবার কোনো কারণ নেই। কিছু মানুষ বাড়তি করের কারণে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বা বিজেপির খানিকটা ভ্রান্ত সিদ্ধান্তের কারণে একটা ধাক্কা খেয়েছে। এটা হিন্দুত্বের বিরুদ্ধে কোনো বিবৃতি নয়। দ্বিতীয়ত, যেহেতু এই হিন্দুত্ববাদের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদির উত্থান, তাই এটাও ভাবার কোনো প্রয়োজন নেই যে তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। হতে পারে যে সাংঘাতিক মোদি হাওয়া গত 2টি নির্বাচনে ছিল, তার গতি কমেছে। কিন্তু আজকের দিনেও নরেন্দ্র মোদির জনপ্রিয়তার নিরিখে ভারতের সব নেতানেত্রীর থেকে লক্ষ যোজন এগিয়ে। আমেরিকার সমীক্ষা সংস্থা মর্নিং কনসাল্ট দৈনিক ভিত্তিতে বিশ্বের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তা মাপে। বুধবারও সেই জরিপ সংস্থা মোদিকে বাকিদের থেকে অনেক এগিয়ে রেখেছে। তৃতীয়ত, মোদি সম্পর্কে আজকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে তিনি অতীতে শরিকদের নিয়ে চলেননি বলেই ভবিষ্যতেও পারবেন না। এই ধারণাও সম্পূর্ণ ভ্রান্ত বলে মনে করি। তিনি অতীতে বারবার প্রমাণ করেছেন যে তিনি পরিস্থিতির বিচারে নিজেকে পরিবর্তন করতে, নমনীয় করতে সক্ষম। বর্তমানের মোদি অতীতের মোদির থেকে আলাদা, কথা যেমন ঠিক তেমন এ কথাও ঠিক যে অতীতই বর্তমান নির্ধারণ করে। গুজরাট দাঙ্গার পরবর্তী পর্যায়ে 2002 সালে মোদি অত্যন্ত ছোট এক নেতা ছিলেন। ভারত সরকারের উপর আন্তর্জাতিক চাপ ছিল তাকে সরানোর জন্য। এমনকি তার দলের প্রধান ও সে সময়ের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উপরও চাপ ছিল। পরিস্থিতির সামনে থেকে মোকাবেলা করে সেই ঝড় সামলে নিয়েছেন নরেন্দ্র মোদি নানাভাবে। তিনি জানেন রাজনীতিতে অনেক সময় মাথা নোয়াতে হয়, নমনীয় হতে হয়। এতদিন নমনীয় হওয়ার প্রয়োজন হয়নি বলে তিনি হননি। এবার যখন হবে তখন তিনি মাথা নোয়াবেন, নমনীয় হবেন। এভাবে তিনি কিছুদিন সরকার চালাবেন। তারপর বিজেপির নতুন উদ্যমে মাঠে নামবে। 2-1টা রাজ্য বিধানসভায় জয়ের পর তারা ফের অন্য দলকে ভেঙে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। অন্য দলের এমপিদের বিজেপিতে যোগ দেওয়ানোর চেষ্টা করবে, যা তারা অতীতে করেছে। ফলে আজকে বিজেপির কাছে 240 আসন থাকলেও 2 বছর পর এই সংখ্যা বেড়ে কত হয় সেটাই দেখার।
চতুর্থত, বিজেপি এমন একটা দল যেটা যে কোনো হারের মূল্যায়ন অন্য দলের থেকে অনেক ভালো করে, যেটা একসময় ভারতে কমিউনিস্ট পার্টি করতে পারত। অন্য দলের ভেতরে কী ধরনের কন্ট্রাডিকশন বা বিরোধ আছে তা খতিয়ে দেখে এবং নিজেদের দুর্বলতা চিহ্নিত করে বিজেপি নতুন উদ্যমে মাঠে নামে। একে তারা বলে আত্মচিন্তন, নিজেদের বিশ্লেষণ। এই বিশ্লেষণের পর তারা একটা সিদ্ধান্ত নেয় এবং মাঠ পর্যায়ে কর্মী সমর্থকদের মধ্যে সেই সিদ্ধান্তকে নিয়ে যেতে সক্ষম হয়, যা চট করে অন্য দল পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।